কালার ব্লাইন্ড পর্ব ১ লিখেছেন সুফিয়া সাফা। আমার সদ্য বিয়ে করা বউ ধর্ষিতা। কথাটা শোনা মাত্রই যেন আমার পুরো দুনিয়াটা উলটপালট হয়ে গেল। ভুল শুনেছি ভেবে মৃদু হাসলাম। নিজের জন্মদাতার উপর হঠাৎ এক অচেনা বিশ্বাস জেঁকে বসলো। নিজেকে সান্ত্বনা দিলাম, না, এ হতে পারে না। তিনি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারেন না। মানলাম তিনি আমাকে অপছন্দ করেন, তাই বলে একটা ধর্ষিতা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার মতো বেইমানি করবেন না। আমার ভাবনার জাল ছেড়ে ভদ্রমহিলা আবারও বলে উঠলেন, আমগো মাইয়ার কপাল আছে মানতে হইব, নইলে নয় নয়টা বেটার লোকে শুইয়া আইয়াও এমন সুন্দর স্বামী জোটে। সোনার টুকরো জামাই পাইছি গো আমরা, এক্কেরে খাঁটি সোনা। পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল, তবু মুখে কোনো প্রতিক্রিয়া ফুটতে দিলাম না। এরই মধ্যে আমার শাশুড়ি তড়িঘড়ি করে এক প্লেট মিষ্টি এনে ভদ্রমহিলার হাতে ধরিয়ে দিলেন। ভদ্রমহিলা সম্পর্কে আমার কাকি শাশুড়ি। বিয়ের পরপরই তাদের সাথে পরিচয়। তিনি চওড়া হেসে আমার মুখের সামনে এক চামচ মিষ্টি এগিয়ে ধরলেন। আমি জানি না আমার কি হলো, বোধশক্তি হারিয়ে মিষ্টিটুকু মুখে নিলাম, এটা জেনেও যে আমি তা গিলতে পারবো না। হলো তাই। মিষ্টিটা যেন গলায় আটকে দড়ির মতো চেপে বসলো। রঞ্জক। হঠাৎ বাবার ডাকে ঘোর কাটল রঞ্জকের। তার বাবা আরিস মাহতাবের পাশে এসে দাঁড়ালেন। জরুরি একটা ফোন আলাপ সারতে তিনি একটু বাইরে গিয়েছিলেন। রঞ্জক ঘাড় ঘুরিয়ে তাকাতেই তিনি তাড়া দিলেন, রাত হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না, বেরোতে হবে। রঞ্জক উঠে দাঁড়ালো। মুখের মিষ্টিটুকু কোনো মতে গলাধকরণ করে থমথমে গলায় বলল, একটু বাইরে চলো, কথা আছে। ছেলের গম্ভীর কণ্ঠস্বর শুনেই আরিস মাহতাবির কিছু একটা আঁচ করতে পেরেছেন, তাই হয়তো বললেন, আমরা বৌমাকে নিয়ে একেবারেই বের হব। রঞ্জক প্রতিক্রিয়া দেখানোর আগেই তিনি কনের মাকে বললেন, এবার আমার বৌমাকে আমাদের বুঝিয়ে দিন, অনেকটা পথ পাড়ি দিতে হবে তো, বুঝতেই পারছেন। কনের মা মাথা নেড়ে অন্দরমহলের দিকে চলে গেলেন। কনের কাকি তখনও পান চিবোতে চিবোতে রঞ্জকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তোবা তিনি তার মনোভাব বোঝার চেষ্টা করছেন। এদিকে রঞ্জকের সহ্যশক্তি ক্রমেই ফুরিয়ে আসছে। সে বারবার কপাল আর ঘাড় চুলকে যাচ্ছে। কিছুক্ষণ পর কনের মা লাল টকটকে শাড়ি পরা কনেকে নিয়ে ফিরে এলেন। মেয়েটার মুখ লম্বা ঘোমটার আড়ালে ঢাকা থাকায় চেহারাটা কারো দৃষ্টিগোচর হলো না। রঞ্জকের দৃষ্টি গিয়ে থামল ছোটোখাটো গড়নের মেয়েটার উপর। মুহূর্তেই তার ধূসর চোখে ধরা পড়ল মেয়েটার অস্বাভাবিক তটস্থতা, যেন মলিন কাপড়ে মোড়া এক কাঠের পুতুলকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার সামনে। দুহাতে আঁকড়ে ধরা গোলাকৃতি খাঁচাটাও চোখ এড়ালো না তার। খাঁচাটা বুকের সঙ্গে এমনভাবে চেপে ধরে রেখেছে যে মেয়েটা যেন কেউ কেড়ে নেওয়ার জন্য ওত পেতে আছে। যাওয়া যাক। আরিস মাহতাবির হাঁটা ধরতেই কনের মা কনেকে নিয়ে তার পিছু নিলেন। রঞ্জকও বেরিয়ে এলো তাদের সঙ্গে। কনের মা স্বভাবতই অল্পভাষী, স্বল্পভাষী, নাকি পরিস্থিতির চাপে চুপচাপ আছেন, রঞ্জক তা বুঝতে পারল না। উঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল গাড়ি পর্যন্ত মেয়েকে এগিয়ে দিয়ে তিনি নিঃশব্দে ফিরে গেলেন। সারাদিনের ঝুপঝুপ বৃষ্টির পর বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ। ক্ষণে ক্ষণে শীতল হাওয়া এসে গায়ে লাগছে। সন্ধ্যার শেষ আলো নিভে গেছে কিছুক্ষণ আগেই। আকাশে ঝুলে থাকা অর্ধচন্দ্র চারপাশে ফিকে আলো ছড়িয়ে দিচ্ছে। আরিস মাহতাবির খেয়াল করলেন তার ছেলের শান্ত চাহনি তখন তার উপরেই স্থির। তিনি সে চাহনি অগ্রাহ্য করে গাড়ির ফ্রন্ট সিটের দরজাটা খুলে দিলেন। তারপর নির্বাক দাঁড়িয়ে থাকা নিজের পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, বৌমা, গাড়িতে উঠে বসো। আরিস মাহতাবির গম্ভীর কণ্ঠে যেন সম্বিত ফিরল মেয়েটার। বুকের সঙ্গে খাঁচাটা আরও শক্ত করে চেপে ধরে সে কোনো মতে গাড়িতে উঠে বসল। তিনি দরজাটা লাগিয়ে রঞ্জকের দিকে ফিরলেন। চলো ওই দিকে গিয়ে কথা বলি। আরিস মাহতাবির গাড়ি থেকে খানিকটা দূরে যাওয়ার তাগিদে পা বাড়ালেন, কিন্তু খুব একটা দূরে যাওয়ার সুযোগ হয়ে উঠল না। তার আগেই
ক্ষোভে কেঁপে উঠল রঞ্জকের কণ্ঠস্বর। মেয়েটা কি সত্যি ধর্ষিতা? আরিস মাহতাবের পায়ের গতি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালেন ছেলের পানে। এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র প্রয়াস করলেন না তিনি। সংক্ষেপে উত্তর দিলেন হ্যাঁ। অজান্তেই দুপা পিছিয়ে গেল রঞ্জক। কয়েক মুহূর্তের জন্য যেন চারপাশের বাতাসে অক্সিজেনই ফুরিয়ে গেল। তীব্র অবিশ্বাসে তার ঠোঁট নড়ল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমার সঙ্গে এমনটাই করেছি। রঞ্জকের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তাতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু নিদারুণ যন্ত্রণা। হাসির আড়ালেই তার ধূসর চোখ জোড়া টলমল করে উঠল। এক হাতে স্বচ্ছ সরু ফ্রেমের চশমাটা খুলে অন্য হাতের কনুইয়ের ভাঁজে কপালের ঘাম মোছার বাহানায় আলগোছে চোখ মুছে নিল সে। কেন করলে, কেন করলে আমার সাথে এমন? কারণ ওরা মেয়েটাকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের সাথে বিয়ে দিতে চেয়েছিল। তো বিয়ে দিত। আমাকে কেন এসবে জড়ালে? কি হয় মেয়েটা তোমার, যার জন্য তুমি নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করলে? আরিস মাহতাবিরের গম্ভীর মুখে আচমকা এক চিলতে ভীতির রেখা ফুটে উঠল। তিনি রঞ্জকের প্রশ্নটা এড়িয়ে গিয়ে গলাটাই আলগা করতে করতে শান্ত গলায় বললেন, ভুলে যেও না, তুমি এমনি এমনি বিয়েতে রাজি হওনি। আমাদের মাঝে চুক্তি হয়েছে, তাই নিজের বিহেভিয়ার ঠিক করো, নইলে কিন্তু তোমাকেই খেসারত দিতে হবে। খেসারত? আমাকে এত বড় ধোকায় ফেলে জীবনটা ধ্বংস করে দেওয়ার পরেও তোমার মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই? আমার জীবনের বিনিময়ে তুমি চুক্তি করেছো, তাও আবার আমারই সঙ্গে। ও আচ্ছা, তাহলে এতক্ষণে তোমার মনে হচ্ছে তুমি ঠকে গেছো? তার আগে মনে হয়নি? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, দুঃস্বপ্নেও ভাবিনি তুমি এভাবে ঠকাবে আমায়। তুমি আদৌ ধর্ষণের মানে জানো তো রঞ্জক? তুমি এখন আমাকে ধর্ষণের ডেফিনিশন শিখাবে? তোমার ধারণা এটার মিনিং বুঝিয়ে দিলেই আমাদের মধ্যকার চুক্তিটা ফেয়ার হয়ে যাবে? ধর্ষণ একজন নারীর মর্যাদা কেড়ে নিতে পারে না রঞ্জক। অপরাধকে ভুক্তভোগীর পরিচয় বানিও না। আমি শুধু এতটুকুই জানি, মেয়েটা এখন তোমার স্ত্রী, তার সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব। তাই বারবার ওকে অপমান রক্ষা করার মতো সম্মানটুকু আদৌ অবশিষ্ট আছে কি ওর? কথাটা শেষ হতেই আরিস মাহতাবিরের হাত সপাটে এসে পড়ল রঞ্জকের গালে। রাতের নিস্তব্ধতা চিরে ঠাস করে শব্দ হলো। আচমকা থাপ্পড় খেয়ে রঞ্জকের ভেতরের ক্ষোভ যেন দ্বিগুণ হয়ে গেল। গালে হাত চেপে ঠোঁটের কোণে আবারও সেই বিষাক্ত হাসি ফুটিয়ে তুলল সে। তোমাকে বিশ্বাস করার অপরাধে আরও কয়েকটা থাপ্পড় মারো। পারলে এমন একটা ক্ষত বানিয়ে দাও যা আমাকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দিবে তোমাকে বিশ্বাস করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মেয়েটার উপর দিয়ে যে নারকীয় ঝড় বয়ে গেছে তার পুরো দায় ওর কাঁধে চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক? তাই বলে আমার কাঁধে চাপিয়ে দেওয়াটা তোমার যৌক্তিক মনে হলো? আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না, অপশন ছিল না বলেই কি আমাকে ডাস্টবিন বানালে? ছেলের ধারালো কথাগুলো শুনে আরিস মাহতাবিরের চোখে গভীর ক্লান্তি নেমে এলো। রঞ্জক আবারও গলা দিয়ে বিষ উগড়ে দিল। অন্য কোনো ক্ষেত্রে তো তুমি অপশন হিসেবে আমাকে কখনো বেছে নাও না, সবসময় গুঞ্জনই তোমার প্রথম পছন্দ। তাহলে এই ক্ষেত্রে কেন আমি তোমার একমাত্র অপশন হলাম? কারণ তোমার বড় ভাই এই সময় ভ্যালেনিয়াতে নেই। নাইস এক্সকিউজ। ও দেশে থাকলেই বুঝি তুমি একটা ধর্ষিতা মেয়েকে ওর গলায় ঝুলিয়ে দিতে পারতে? আরিস মাহতাবির উত্তর দিলেন না। রঞ্জক নিজেই যোগ করলো, কোনো দিনও পারতে না। এই একটা ক্ষেত্রে তুমি অপশন হিসেবে আমাকে বেছে নিয়েছো কারণ তুমি আমাকে ঘৃণা করো। কথার বানে বাবাকে বিদ্ধ করে এক মুহূর্ত দাঁড়ালো না রঞ্জক। আরও অনেক প্রশ্ন, আরও অনেক অভিযোগ গলা পর্যন্ত উঠে এসেছিল তার। কিন্তু একই সাথে ভেতরটা ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই ভাঙনের শব্দ বাবাকে শুনতে দিতে রাজি নয় সে। রঞ্জক কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আরিস মাহতাবির পিছু ডাকলেন, রঞ্জক, তুমি এভাবে চলে যেতে পারো না রঞ্জক। রঞ্জক লাভ হলো না। মুহূর্তেই বাইকের গর্জনে রাতের নীরবতা ছিন্ন ভিন্ন করে সেখান থেকে চলে গেল রঞ্জক।